হেই হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সহজ টেক। তো আজকের ভিডিওতে আমরা দেখব ভিজুয়াল স্টুডিও কোড সেটআপ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। এরপর আমাদেরকে সার্চ করতে হবে ভিজুয়াল স্টুডিও কোড। তো ভিজুয়াল স্টুডিও কোড সার্চ করার পরে আমাদের কাছে এই ইন্টারফেসটা চলে আসবে। তো এইখান থেকে আমরা ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে আসার পরে ওএস অনুযায়ী আমাদের সফটওয়্যারটাকে ডাউনলোড করব। তো যাদের উইন্ডোজ তারা উইন্ডোজটা ডাউনলোড করবেন, যারা লিনাক্স তারা লিনাক্স, এবং যারা ম্যাক প্রোডাক্ট ইউজ করেন তারা অবশ্যই ম্যাকেটা ইনস্টল করবেন। তো এইখান থেকে আমরা জাস্ট উইন্ডোজটা আমরা ডাউনলোড করে নিব। ওকে, তো আমাদের ইনস্টলেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা কিন্তু চলে আসছে। তো আমি এটাকে বড় করে নিই। ওকে, তো ভিএস কোডে এসে আমরা প্রথমে দেখে নিই যে ফোল্ডার আন্ডারে আমরা কাজগুলো করব। তো সেই ফোল্ডারটাকে আমরা কিভাবে ওপেন করতে পারি। তো আমাদের ফোল্ডারটাকে আমরা এখানে বিভিন্নভাবে ওপেন করতে পারি, এবং আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট আমাদের একটা ফোল্ডারও ক্রিয়েট করতে পারি। তো চলুন দেখি আগে আমরা কিভাবে আমাদের সেই ফোল্ডারটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। তো আমরা এইখান থেকে ওয়েলকামটা কেটে দিলাম। তো এইখান থেকে আমাদের প্রথমে যেটা করতে হবে, একটা ফোল্ডার এখান থেকে ক্রিয়েট করার জন্য ফাইলে চলে আসতে হবে। ফাইলে আসার পর এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করতে হবে। তো ওপেন ফোল্ডারে ক্লিক করার পরে কম্পিউটারে যেখানে আমি আমার ফোল্ডারটা রাখতে চাই সেই জায়গাটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আপাতত ডেস্কটপে রাখছি। তো ডেস্কটপে আসার পরে এইখানে আমি ডেস্কটপের ভেতর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে নিউতে ক্লিক করব, এরপরে ফোল্ডারে ক্লিক করব। তো এখানে ফোল্ডার একটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে ফোল্ডারে একটা নাম দেই যে ডেমো। দেওয়ার পরে এটাকে আমি সিলেক্ট করে নিয়ে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলাম। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে ডেমো নামে আমার ফোল্ডারটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো ডেমো ফোল্ডারটা আমার যখন তৈরি হয়ে গেছে, তো এর আন্ডারে আমাদের কি কি লাগবে, আমাদের একটা index.html ফাইল লাগবে, একটা css ফাইল লাগবে, একটা ইমেজ ফোল্ডার নিতে চাই। তো আমরা প্রথমে আমরা একটা html ফাইল নেই। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখুন এখানে প্রথম অপশনটা হচ্ছে নিউ ফাইল এবং দ্বিতীয় অপশনটা হচ্ছে নিউ ফোল্ডার। ওকে, আর এখানে যে অপশনটা এটা হচ্ছে রিফ্রেশ এক্সপ্লোরার। ওকে, তো আমাদের প্রথমে আমরা নিতে চাচ্ছি একটা index.html ফাইল। তো আমরা প্রথমে যে কাজটা করব, এই যে ফাইলে নিউ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে লিখব index.html। ওকে, লেখার পর আমরা যদি এন্টার প্রেস করি অথবা ট্যাব প্রেস করি, তাহলে কিন্তু এই যে দেখুন আমাদের index.html ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপরে আমরা চাচ্ছি আমরা একটা ইমেজ ফোল্ডার নিব। তো ইমেজ ফোল্ডার নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে পাশের এই অপশনটাতে এই যে নিউ ফোল্ডারে ক্লিক করতে হবে। নিউ ফোল্ডারে ক্লিক করার পরে আমরা এখান থেকে img নামে একটা ইমেজ ফোল্ডার নিলাম। ওকে, তো এরপরে আমরা একটা css ফোল্ডার নিতে চাচ্ছি। তো css ফোল্ডার নেওয়ার জন্য আমাদের ফোল্ডার আগে ক্লিক করতে হবে। ওকে, তো এখানে আমরা css নামে একটা ফোল্ডার নিলাম। তো css আমার ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন css ফোল্ডারের আন্ডারে আমার কি নিতে হবে, একটা css ফাইল নিতে হবে। তো এটার জন্য আমি কি করব, এই জাস্ট css এর উপর একটা ক্লিক করব। css এর উপর ক্লিক করার পরে দেখবেন যে এই যে অ্যারো চিহ্নটা নিচের দিকে চলে আসছে। এই অ্যারো চিহ্নটা নিচের দিকে আসার পরে আমরা এই css ফোল্ডারের ভিতরে একটা css ফাইল নিব। তো এই জন্য আমরা নিউ ফাইলে ক্লিক করব, ঠিক আছে। এই যে এখন দেখতে পাচ্ছেন যে css ফোল্ডারের ভিতর আমাদের css ফাইলটা নাম দিব। তো আমি এখানে দিয়ে দিলাম style.css। ওকে, দিয়ে আমি একটা ট্যাব প্রেস করতে পারি বা এন্টার প্রেস করতে পারি। তো আমাদের css ফোল্ডারের আন্ডারে style.css ফাইলটা তৈরি হয়ে গেছে, একটা ইমেজ ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং index.html ফাইলটাও তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এখন আমাদের ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাবো এই যে ডেমো, এই যে ডেমো ফোল্ডার দেখতে পাচ্ছেন যে একদম আমাদের index.html ফাইল, ইমেজ ফোল্ডার এবং css এর আন্ডারে style.css ফাইল। তাহলে আমরা এইখান থেকে চাইলেই আমরা ভিএস কোড থেকেই আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলটা এখানে কিন্তু তৈরি করে নিতে পারি। এছাড়াও আমরা এই ফোল্ডারটাকে আরেকটি উপায়ে এখানে নিয়ে আসতে পারি। তো এটার জন্য আগে আমরা এই ফোল্ডারটাকে এখান থেকে ক্লোজ করি। তো ক্লোজ করার জন্য যে কাজটা করতে হবে, এই যে ফাইলে ক্লিক করতে হবে, এখান থেকে এসে ক্লোজ ফোল্ডার ক্লিক করতে হবে, ঠিক আছে। আমাদের ফোল্ডারটা কিন্তু চলে গেছে, বন্ধ হয়ে গেছে। তো দেখুন আমরা কিভাবে এই ফোল্ডারটাকে আবারও নিয়ে আসি। ডেমো ফোল্ডারটাকে ভিএস কোডটাকে কেটে দিচ্ছি এখানে। আমরা যদি এবার এই ডেমো ফোল্ডারটাকে ভিএস কোডে ওপেন করতে চাই, এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার উপর রাইট ক্লিক করতে হবে, করে ওপেন উইথ কোড। ওকে, তাহলে ওপেন উইথ কোড করলে আমাদের কিন্তু এই যে ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের কিন্তু ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। ওকে, এছাড়া আমরা আরো একটি উপায় করতে পারি, সেটা হচ্ছে এইটাকে, এই ফোল্ডারটাকে টেনে ধরে নিয়ে এসে আমি যদি ভিজুয়াল স্টুডিও কোডের উপর ছেড়ে দেই, তাহলে দেখতে পাবেন যে আমাদের ফোল্ডারটা কিন্তু এখানে আবারও ওপেন হয়ে গেছে। তো আমরা কিন্তু এইভাবে খুব সহজেই আমাদের ফোল্ডারটাকে ভিএস কোডে ওপেন করতে পারি। তো
আমরা যদি এখন index.html এর ভিতর আমাদের প্রয়োজনীয় কোডগুলো লিখতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের index.html এর উপর আমরা ক্লিক করতে পারি। ক্লিক করলে আমাদের এখানে ওপেন হয়ে যাবে, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই index.html এর উপর রাইট ক্লিক করে ওপেন টু দ্য সাইডে ক্লিক করলেও কিন্তু চলে যাবে। ঠিক আছে, ওপেন টু দ্য সাইডে ক্লিক করলে এই যে এইখানে দুইটা পার্টিশন হয়ে যাচ্ছে, যে এখান থেকে আবার ওই পাশে চলে যাচ্ছে। ওকে, এছাড়াও আমরা index.html-টাকে যদি আমরা টেনে ধরে এখানে ছেড়ে দিই তাহলেও কিন্তু এটা কাজ করবে। ওকে, এবং এই index.html-টার পাশে যদি আমি style.cs-টাকে নিয়ে এডিট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই style.cs-টাকে আমি টেনে ধরে এখানে ছেড়ে দিতে পারি। ওকে, এছাড়াও আরেকটা উপায় করতে পারি, সেটা হচ্ছে এই style.cs-টাকে আমি ওপেন টু দ্য সাইড করলে এটা আরেকটা আলাদা উইন্ডোতে পাশাপাশি চলে আসবে। ওকে, তো আমরা এটা পরে দেখছি। প্রথমে আমরা index.html এর ভিতর আমরা আমাদের কোডগুলো লিখবো, যেটা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার, সেটা হচ্ছে আমাদের HTML5 এর ফরম্যাট। HTML5 এর ফরম্যাটটা নেওয়া খুবই সহজ। তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে জাস্ট টাইপ করতে হবে HTML:5। ওকে, তো HTML:5 লেখার আগেই দেখতে পাবেন যে এই যে এখানে HTML5। ওকে, তো আমি যদি HTML5 এর উপর জাস্ট এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের H5 এর ফরম্যাটটা চলে আসবে। অথবা এইখান থেকে আপনি যদি HTML দেওয়ার পরে 5 লেখেন, লিখে ট্যাব প্রেস করলেও চলে আসবে, অথবা এন্টার প্রেস করলেও চলে আসবে। তো এইখানে যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে আমাদের ডক টাইপ HTML, এরপরে যেটা দেওয়া আছে HTML ট্যাগের ভিতরে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়েছে। এরপর আমাদের হেড ট্যাগের ভিতরে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে মেটা ট্যাগ এখানে ক্যারেক্টার সেট। ওকে, এটা হচ্ছে ক্যারেক্টার সেট UTF-8। তো UTF-8 কি, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট 8। এই ট্যাগটা এই জন্য ব্যবহার করা হয় যে এটা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজকে সে ওয়েব ব্রাউজারে এক ভাষা থেকে অন্য ভাষায় সে কনভার্ট করার চেষ্টা করবে। ওকে, চাইনিজ ভাষা হতে পারে, ইংলিশ ভাষা হতে পারে, বাংলা ভাষা হতে পারে। যেমন আমরা বাংলা লিখলাম, তো সেটাকে সে অন্যান্য ব্রাউজারে সেটাকে সে কনভার্ট করার চেষ্টা করবে। ওকে, সে সেটাকে ইংলিশে কনভার্ট করার চেষ্টা করবে, চাইনিজে কনভার্ট করার চেষ্টা করবে। তো এই মেটা ট্যাগটার কাজ হচ্ছে এইটা। এরপরে আছে মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট উইথ ডিভাইস উইথ। ওকে, এই ট্যাগটা মূলত ব্যবহার করা হয় রেসপন্সিভ করার জন্য। ওকে, এই ট্যাগটা ব্যবহার করা হয় মূলত রেসপন্সিভ করার জন্য, অর্থাৎ আমার ডিভাইসের উইথ অনুযায়ী আমার কন্টেন্টগুলো রেসপন্সিভ হয়ে হয়ে আসবে। ওকে, যদি আমি আপনাদের বিষয়টা দেখাই, সেটা হচ্ছে এই যে আমরা একটা পি ট্যাগ নিলাম। তো পি ট্যাগের ভিতরে আমি যদি এখানে একটা প্যারাগ্রাফ নিয়েছি, নেওয়ার পরে আমি যদি এটাকে রান করি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে এই যে আমার কন্টেন্টগুলো কিন্তু ডিভাইসের উইথ অনুযায়ী ধীরে ধীরে রেসপন্সিভ হয়ে যাচ্ছে। তো এটার কাজই হচ্ছে এরকম যে আমার ডিভাইসের যে স্ক্রিনটা হবে সেই স্ক্রিনের উইথ অনুযায়ী আমার কন্টেন্টগুলো নিচে নিচে রেসপন্সিভ হয়ে হয়ে চলে আসবে। এটা হচ্ছে ঠিক এই ট্যাগটারই কাজ। এই যে আমাদের এই কন্টেন্ট থাকবে হচ্ছে উইথ ডিভাইস উইথ। ওকে, তাহলে আমাদের এই রেসপন্সিভের কাজ মূলত ব্যবহার করতে হয় এই ট্যাগটা। ঠিক আছে, আমাদের এই ট্যাগটা রেসপন্সিভ করার ক্ষেত্রে কাজে লাগে। ওকে, আর টাইটেল ডকুমেন্ট, এটা তো আমরা জানি যে হচ্ছে নামটা দেওয়ার জন্য। এখানে ডকুমেন্ট দেওয়া আছে, আমরা চাইলে এটা যে কোনো নামে দিতে পারি। যেমন আমি এখানে যদি ডেমো হিসাবেই দেই, ওকে, আমি যদি এটাকে ডেমো হিসাবেই রাখি, তো এইখানে যদি আমি একটা রিলোড দিই, এই যে ডেমো, অর্থাৎ আমি টাইটেল এখানে নামটা আমি যে কোনো কিছু দিতে পারি। এটা ছিল মূলত আমাদের HTML5 এর একদম বেসিক ফরম্যাট। এখন আমরা আরো কিছু সেটিংস গুলো দেখে নিই। সেটা হচ্ছে যে আমার এই যে এইখানে আপনারা দেখতে পারবেন যে যেগুলো ট্যাগ, ঠিক আছে, সেই ট্যাগগুলোর কিন্তু এক ধরনের কালার রয়েছে, যেগুলো কিন্তু অ্যাট্রিবিউট সেগুলোর আলাদা একটা কালার রয়েছে, এবং যেগুলো প্রপার্টিজ সেগুলোর আলাদা আলাদা কালার রয়েছে। তো আমরা এগুলো বিষয়গুলো আরো দেখব। তো আমরা চাইলে কিন্তু এই যে আমাদের ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডের একটা কালার রয়েছে ব্ল্যাক, অথবা আমাদের প্রত্যেকটা এই যে ট্যাগের যে কালারগুলো রয়েছে, অ্যাট্রিবিউটের যে কালারগুলো রয়েছে, তো এইগুলো কিন্তু আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি। তো সেটা কিভাবে করতে পারি, আমাদের এই যে নিচে সেটিংস অপশন রয়েছে, এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমরা থিমসে চলে যাই। থিমসে যাওয়ার পরে এখান থেকে কালার থিম, ওকে, কালার থিমে যদি আমরা এখানে ক্লিক করি,
কালার থিমে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে যেটা সিলেক্ট করা রয়েছে সেটা হচ্ছে ডার্ক মডার্ন। ওকে, তো আমরা যদি এই যে এইখান থেকে যদি আমরা লাইট প্লাস নিই, ঠিক আছে, এই যে লাইট প্লাস নিলে আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসলো। ওকে, তো আমরা যদি এখান থেকে আবারও যাই, থিমসে যাই, কালার থিমসে যাই, তো এরপরে আমরা কিন্তু এই যে ভিজুয়াল স্টুডিও লাইট, ওকে, তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে সবকিছু সিলেক্ট করে নিতে পারবো। এই যে কুইট লাইট, ওকে, তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এই কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো আমি রিকমেন্ড করব যে এই ডার্ক মডার্ন যেটা ছিল ডিফল্ট এটাতেই রাখার, কারণ এটা রাখলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আপনার চোখে আলোটা কম লাগবে, যার ফলে আপনার চোখের প্রেশারটা খুব কম পড়বে, যার কারণে তাদের কিন্তু ডিফল্ট ভাবে এটা সেট করা রয়েছে। এছাড়াও আপনি আরো কিছু সেটিংস এখান থেকে দেখতে পারেন, সেটা হচ্ছে যে আমরা যদি ফাইলে আসি, এখান থেকে একটা অপশন পাবেন যে অটো সেভ, ঠিক আছে। নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করলে যেটা আসলে হয় যে আমাদের কোড করার পরে বারবার সেভ করতে হতো, তারপরে আমাদের রিফ্রেশ করলে আমরা আউটপুটটা দেখতে পেতাম। তো এইখানে যে বিষয়টা, এখানে অটো সেভ করলে আমাদের বারবার কন্ট্রোল এস চেপে সেভ করতে হবে না। ওকে, আর এটা যদি আপনি তুলে দেন, চেক মার্কটা তুলে দিলে আপনাকে এখানে বারবার সেভ করতে হবে। তো আপনি যদি এই যে অটো সেভ অপশনটা এখানে চেক মার্ক দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার বারবার সেভ করতে হবে না, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে না। এছাড়াও আপনি যদি এই ফোল্ডারটা, যেটা ফোল্ডারটা রানিং চলছে, এটাকে বন্ধ করতে চান, তাহলে এই যে এখান থেকে ক্লোজ ফোল্ডারে ক্লিক করতে পারেন। ওকে, এছাড়াও আপনি যদি অন্য কোনো ফোল্ডার ওপেন করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এই যে ওপেন ফোল্ডার করতে পারেন, যখন অন্য কোনো ফাইল যদি ওপেন করতে চান, তো সেই ক্ষেত্রে ওপেন ফাইলে ক্লিক করবেন। এছাড়াও আরেকটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে যে ভিউ। ওকে, এই ভিউ অপশনে একটা সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে ওয়ার্ড ড্র্যাপ। ওকে, এই ওয়ার্ড ড্র্যাপটা আপনার কাজ করার সময় এই ওয়ার্ড ড্র্যাপে ক্লিক করে রাখবেন, তাহলে যে বিষয়টা হবে, এই যে এটাও কিন্তু রেসপন্সিভ হয়ে আছে। দেখেন, আমি যদি এইটাকে ভিউ এ ক্লিক করে আমি যদি ওয়ার্ড ড্র্যাপটা না করে রাখি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা কিন্তু মার্জিন রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই কোডটা কিন্তু এদিকে চলে গেছে, এই যে এই পর্যন্ত কিন্তু চলে গেছে, যেটা কিন্তু আমরা নোটপ্যাড প্লাস প্লাসে দেখতে পেতাম। তো আমরা যদি এইটাকে ওয়ার্ড র্যাপ করে রাখি, তাহলে কিন্তু আমাদের কন্টেন্টগুলো আমাদের ঠিক ডিভাইসের উইথের মধ্যেই চলে আসবে। এটা অনেকটা রেসপন্সিভের মতো। ওকে, র্যাপ অর্থ মোড়ানো, তো আমরা এটাকে ধরে নিতে পারি যেটা আমরা মুড়িয়ে আমাদের ডিভাইসের উইথের মধ্যে রেখেছি। দেখেন, আমি যদি এইখানে এই স্টাইল ডট সিএসটাকে ওপেন টু দ্য সাইড করে নিই, এই সাইডে করে নিই, যখন এটাকে বড় করছি তখন সেই অনুযায়ী কিন্তু দেখেন আমার কোডগুলো কিন্তু নিচে নিচে চলে আসছে। আর যদি আমার এইটাকে যদি ভিউ ওয়ার্ড ড্র্যাপ করা না থাকতো, তাহলে যে বিষয়টা হতো, এই যে আমার কোডগুলো কিন্তু এই ভিতরে চলে গেছে। তো যে কারণে আমাদের ওয়ার্ড ড্র্যাপ করে রাখলে আমাদের রেসপন্সিভ আকারে আমাদের কোডগুলো সম্পূর্ণ আমরা এখানে দেখতে পারবো। ওকে, তো এরপরে আমরা আরো একটা বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে যে এই যে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এক্সটেনশন, এই এক্সটেনশন অপশনে যদি আপনি ক্লিক করেন, এক্সটেনশন অপশনে এসে আপনি পপুলার কিছু এক্সটেনশন, যেমন আমি ধরে নিই লাইভ সার্ভার। ওকে, লাইভ সার্ভার যেটা, এখানে কিন্তু অনেক এক্সটেনশন পাবেন আপনি, ঠিক আছে, কিন্তু আমরা যেটা পরবর্তীতে দেখব। তবে আপাতত আমরা লাইভ সার্ভার বিষয়টা দেখি। লাইভ সার্ভার বিষয়টা হচ্ছে যে আমরা যখন এইখানে কোনো কাজ করি, কাজ করার পরে সেটাকে যখন আমরা সেভ হয়ে আমরা আউটপুটটা দেখার জন্য আমরা কমে এসে যখন এখানে রিলোড দেই, ওকে, আমরা কমে এসে যখন এটাকে রিলোড দেই, তখন দিলে আমরা আউটপুটটা আবারও দেখতে পাই। তো এই বিষয়টা আমাদের এড়ানোর জন্য, আমাদের কাজটা সহজ করার জন্য আমাদের কিন্তু লাইভ সার্ভার এক্সটেনশনটা ইউজ করতে পারি। এইখানে যে বিষয়টা হবে যে আমরা একটা কাজ করব, কাজ করার সাথে সাথে আমরা পাশে এখানে স্ক্রিনে আমরা লাইভ আউটপুটটা দেখতে পারবো। তো এটা করার জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে ইনস্টল বাটন আপনাকে ক্লিক করতে হবে, এটাকে ইনস্টল করতে হবে, এটা কিছুটা সময় নিতে পারে। এই যে আমাদের কিন্তু ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি বিভিন্ন ধরনের এক্সটেনশন গুলো এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমরা লাইভ সার্ভারে যদি একটা ডেমো দেখি, আমাদের লাইভ সার্ভার এক্সটেনশনটা কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, আমাদের কোডে রাইট ক্লিক করে আমি যদি এখানে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করি, ঠিক আছে, এই যে ওপেন উইথ লাইভ সার্ভার যদি আমি ক্লিক করি, এই যে আমাদের লাইভ সার্ভারটা কিন্তু এখানে অন হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এটাকে একটু দুইটাকে স্ক্রিন যদি আমি পাশাপাশি নিয়ে আসতে চাই, এই যে, তাহলে এখন দেখতে পাচ্ছেন যে আমার এটা হচ্ছে কোড, আমার এটা হচ্ছে আউটপুট। তো আমি যদি পি ট্যাগের পরে এখানে যদি একটা H1 ট্যাগ নেই, ঠিক আছে, H1 ট্যাগের ভিতর আমি যদি লিখি ওয়েলকাম টু সহজ টেক, ওকে, ওয়েলকাম টু সহজ টেক, এই যে দেখুন আমাকে কিন্তু রিলোড করতে হচ্ছে না, এখানে কিন্তু অটোমেটিক লাইভ সার্ভারে কিন্তু এটা কাজ হচ্ছে। তো এইটা হচ্ছে মূলত লাইভ সার্ভারের অন্যতম সুবিধা। আমি যে কাজটা করতেছি সেটা কিন্তু এখানে পাশাপাশি দেখতে পাচ্ছি আউটপুটটা।
ওকে, তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন এখানে অ্যাড করতে পারি। পরবর্তী ভিডিওগুলোতে আমি ট্রাই করবো যে আপনাদের বিভিন্ন ধরনের এক্সটেনশনগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, কোন কোন এক্সটেনশনগুলো ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হয়, অথবা আমি আমাদের ফেসবুক পেজে আমি লিস্টগুলো দিয়ে দিব। তো এগুলো ছিল মূলত ভিএস কোডে কাজ শুরু করার জন্য একদম বেসিক পর্যায়ের বিষয়গুলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।